বন্ধু চ্যানেলে আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। বিষয়টা খুব দুঃখজনক এবং খুব ইন্টারেস্টিং। আজকের বিষয় হচ্ছে ফ্রড কয় প্রকার ও কি প্রকারভেদ কি আছে এবং কোয়ালিটিগত দিক থেকে উঁচু নিচু ভেদাভেদ করে আমরা আজ ফ্রডদের মাপামাপি করব এবং কত প্রকারের ফ্রড হয় অনলাইন অফলাইন, ঠিক আছে, বাড়িতে এসে কত রকমের ফ্রড হয় আপনাদের আজ দেখাবো। তো সর্বপ্রথম আপনাদের একটা প্যাকেট দেখাচ্ছি, দেখুন এই ফটোটা তোলা আছে। তো আপনারা যারা কম্পিউটার সম্বন্ধে বোঝেন তাদেরকে একটা জিনিস দেখাই, এই ফটোটার প্রপার্টি যে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে ফটোর প্রপার্টি দেখুন, মডিফাইড স্যাটারডে এপ্রিল 22, 2017, 1:38:56 PM, মানে দিনের বেলা শনিবার, এবং 2017 12 এপ্রিলের ঘটনাটা কি, যে একটা ফোন এসেছিল J7 ফোন। তো J7 ফোন এসেছিল আমার বাড়িতে। তো আমার হাতে যেই ফোনটা ছিল J5, কোম্পানি হঠাৎ করে ফোন করে বলে যে আপনাদের J5 এর জায়গায় J7 ফোন দেয়া হবে, তো আপনার খরচা করতে হবে মাত্র 4,500 টাকা। তো ঘটনাটা আমি এই জন্য বলছি, এই ঘটনাটা আজ থেকে ঘটে গেছে 4 বছর আগে, কিন্তু ঘটনাটা এখন এই জন্য বলতে হচ্ছে এটাকে কেন্দ্র করে আধুনিক যে ফ্রডের টেকনিক কিভাবে চেঞ্জ হয়ে গেছে এবং আধুনিক কিভাবে ফ্রড করছে লোকেরা, সেই ঘটনা বলবো। এই জন্য ঘটনাটাকে শুনে নেন এবং তার ভিডিওটাও আপনাদের দেখাবো। প্রথমে ফোন করে বলে যে আপনাদের এই J7 ফোন দেয়া হবে এবং J7 ফোন দেওয়ার নাম করে তারা বলে যে হাতে ফোন পাওয়ার পরে তারপরে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু যখন বাই পোস্টে পোস্টম্যানের কাছে সেই ফোনটা আসে, তখন পোস্টম্যান আমাকে ফোন করে ডাকে। ফোন করে ডাকার পরে পোস্টম্যান বলে যে আমাকে আগে টাকা পেমেন্ট করতে হবে, তবে আমি খুলে দেখাবো। এই বিষয়টা খুবই ভাববার এবং গভীরভাবে চিন্তা ভাবনা করার বিষয়। ক্যাশ অন ডেলিভারি মোডে মালটাকে পাঠানো হয়েছে, কিন্তু কোম্পানি যখন বলে পাঠিয়েছিল তখন কিন্তু বলেছিল যে এটা আপনার মাল হাতে নিয়ে খুলে দেখার পরে টাকা দিতে হবে। কিন্তু পোস্টম্যান আপনাকে এটাই বলবে যে এটা আগে টাকা দিতে হবে, তারপর দেখতে পাবেন। তো মোটামুটিভাবে যেটা ঘটেছে সেটা আমি সরাসরি আপনাদের লাইভ ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। ভিডিওটা দেখে নেন, দেখতে দেখতে কিছু কথা বলবো এবং পরে কিছু বলবো, দেখে নেন। চালু করলাম। কোম্পানি বলেছিল কোনো প্রবলেম হলে ভিডিও করে পাঠাবেন, আমরা কিন্তু প্রোডাক্ট রিটার্ন নিয়ে নেবো। দেখুন আমি কিন্তু ভিডিও করছি, এটা 2017 আমার ভিডিও, তখনও আমি অনলাইনে কাজ করতাম। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, এর পেছনে অনেক ঘটনা বলবো এবং আধুনিক আজকের ডেটে কি ফ্রড হয়েছে আমার সাথে নয়, আমার বন্ধুদের সাথে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, J5 ছিল, J7 আসছে, আমার বলার ভুল হয়েছে, অনেকদিন আগের ঘটনা বলে ভুলে গেছি, এটা J7 আসছে। আপনারা দেখুন J7 এর প্যাকেট কাটা হচ্ছে। আর আমাদের পোস্টম্যান ধুলাসিমলা বাজারের যে পোস্টম্যান আছে উনি ভিডিও ক্যামেরাটা করছেন, কারণ ওনাকেই সাক্ষী পেয়েছিলাম, কাছে তো অন্য কাউকে পাইনি, আমার ফোন দিয়ে ওনাকে দিয়ে করাচ্ছি। দেখুন কত সুন্দর কোরআন শরীফের মতো বাক্সের করে পাঠিয়েছে, ঠিক আছে। এরপরে এটাকে আমি কাটছি। দেখুন কত সুন্দর ফোন বার হয়েছে, ফোন সুন্দর, খুব সুন্দর। একটা ঠাকুর দিয়েছে 10 টাকা দামি, ওই ঠাকুরে একজনকে দেখালাম, সে বললো পূজাও হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেই মালটা এসছে সেই মালটার দাম কিন্তু 10 টাকাও নয়, কিন্তু আমি পোস্টম্যানকে 3,500 টাকার উপরে পেমেন্ট করেছিলাম, কারণ ক্যাশ অন ডেলিভারি ছিল। এবং পোস্টম্যানকে আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি যে এটা রিটার্ন করা যাবে কিনা। পোস্টম্যান নিজে থেকে দায়িত্ব নেয়নি, পোস্টম্যান বলেছে যে এটা যদি করতে হয় ওপরে হেড পোস্ট অফিসে গেলে তবে তারা যদি রিটার্ন করাতে পারবে, মানে পোস্টম্যান আমাদের দিয়ে টাকা নিতে পারবে,
নিয়ে তা চোরের হাতে পৌঁছে দিতে পারবে, কিন্তু পোস্টম্যান আমাদেরকে এই হেল্পটা করতে পারবে না যে যাকে টাকা দেবে সেই চোরটাকে আপনাদের ধরিয়ে দিতে পারবে না। এটাই হচ্ছে আমাদের প্রশাসন বর্তমান ভারতবর্ষের, কারণ হচ্ছে এটা মোদী সরকারের রাজ, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে আপনাকে যে যেই পোস্টম্যান ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনারা জানেন যে যদি আপনি টাকা দেন তবেই আপনাকে প্রোডাক্ট দেওয়া হবে, এবং প্রোডাক্টটা দেওয়ার পর এই প্রোডাক্টের টাকা কিন্তু যে ফ্রড করেছে তার ওখানে রিটার্ন যাবে। যে ফ্রড আমার সাথে করলো তাকে আমাদের সরকারি ব্যবস্থার মাধ্যমে তার বাড়িতে টাকা পাঠানো হবে। কারণ এই যে ক্যাশ অন ডেলিভারির টাকাটা কিন্তু আগে সে পেয়ে যায়নি, তাহলে আমি এইমাত্র পোস্টম্যানকে টাকা দিলাম, এরপরে এই টাকাটা সরকারি পোস্টম্যান আবার বয়ে নিয়ে গিয়ে তার বাড়িতে পৌঁছাবে, এটাই নিয়ম। তাহলে এখানে কিন্তু চোরকে ধরার জন্য সুযোগ কিন্তু ভারত সরকার করে রেখেছে। আপনাদেরকে পোস্টম্যান কোনোভাবে সহযোগিতা করবে না, এটা ফাইনাল হয়ে আছে, এমনকি আমাকেও করেন এবং সেই ভিডিওতেও আপনারা অডিও শুনেছেন। তো এই যে অ্যাড্রেসটা এসছে দেখতেই পাচ্ছেন, শপ 4 মল D70 পকেট 7 সেক্টর 6, ঠিক আছে, দিল্লি। পিন নাম্বার এবং তার কাস্টমার কেয়ার নাম্বার সমস্ত কিছুই ছিল, এবং এই অ্যাড্রেসে আবার পোস্টম্যানেরা পুনরায় টাকা গিয়ে রিটার্ন দেয় তাদের কাছে, কিন্তু পোস্টম্যান কোনোভাবে সহযোগিতা করে না। তো এটা এই জন্য দেখালাম, ভিডিওটা এই রকম ব্যাপার নয় যে এটাই শুধু হচ্ছে কি আমার বাড়িতে হঠাৎ করে এক বন্ধু আসলো, ঘটনাটা লং শুনতে হবে তবে আপনি বাঁচবেন, না হলে কিন্তু ফ্রডের হাত থেকে বাঁচতে পারবেন না। এক বন্ধু আসলো, এসে বলল আমার কাকা সম্পর্কে হয়, বাবা আমার অ্যাকাউন্টে হঠাৎ করে, সে কোনোদিনই মানি ট্রান্সফার করে না, আমার এলাকার লোক কেন মানি ট্রান্সফার করবে, পাশে ব্যাংক আছে সেখানে টাকা ফেলে তোলে, তো হঠাৎ করে বলছে 8,000 টাকা মানি ট্রান্সফার করতে হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কাকা কি ব্যাপার, বললো আরে কাকা বলা যাবে না, তুমি ছেড়ে দাও না। আমি এত খারাপ ছেলে, যে কোনো লোককে জিজ্ঞাসা করি যে আপনি যে টাকা পাঠাবেন লোকটাকে চেনেন, ফ্রড তো নয়। তখন আমার কাকা বলে তুই ছেড়ে দে। আমি বলি না আমি ছাড়বো না, আগে বলতে হবে নিশ্চয়ই টায়ার পেয়েছো। আমি ডাইরেক্ট এরকম আক্রমণ করি কাকাকে। তো কাকা তখন বলে হ্যাঁ টায়ার পেয়েছি, জিওর টায়ার পেয়ে লেগে গেছে আমার দানে। আমি বললাম ছেলেটাকে দেখেছেন, বললো না তো দেখিনি। বলি তাহলে দেখেননি আপনি 8,000 টাকা যে পাঠাবেন, বলছে এটা বুক করছি, ওরা এসে ল্যান্ড ভেরিফিকেশন করবে, সয়েল টেস্ট করবে, আরও এই করবে সেই করবে, ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, বিভিন্ন মানে কায়দা। তো তখন আমি বললাম ওকে বলুন যে আপনার যেটা 8,000 টাকা চাইছে ওটা 16,000 করে দেন, যে আমি আপনাকে 16,000 টাকা দেবো, আপনি আমার বাড়িতে আসুন, আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসুন, আপনি জিও কোম্পানির যে লোক, জিও কোম্পানির আইডি কার্ড নিয়ে আসুন, জিও কোম্পানিকে আমি কল করে জিজ্ঞাসা করব যে আপনাকে পাঠিয়েছে কিনা, আপনাকে 16,000 টাকা দেবো, 8,000 নয়, 8,000 বকশিস। 8,000 তো কোম্পানি নেবে, তার সাথে বকশিস। আর আপনারা জানেন কোম্পানি আপনাদের যে টাওয়ার বা কোনো কিছু বসাতে কোনো টাকা নেয়নি, বরং ওখানে আরো উল্টা আপনাদের টাকা দেয়া হয় প্রতি মাসে মাসে। আপনাদের সাথে যে চুক্তি হয়ে থাকে, কারো 8,000 টাকা ঢোকে, কারো 6,000 টাকা ঢোকে, কারো 12,000 টাকা ঢোকে, যেখানে জায়গার দর যেরকম আছে সেই হিসাব অনুযায়ী কিন্তু কাজ হয়। তাহলে এখানে কাকাকে বলতে কাকা কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেল এবং ঘরে চলে গেল। পরবর্তীতে 2-3 দিন পর যখন কাকার ছেলের সাথে দেখা হয়, কাকা বলল আরে বাবা তুই ঠিকই বলেছিলিস যে এরকম ব্যাপার হচ্ছে, যে ছেলে লোকটা পুরোপুরি ফ্রড ছিল, তাকে আসতে বললাম, দেখা করতে বললাম, কোনোভাবেই দেখা করলো না। এটা একটা ঘটনা গেল। দ্বিতীয় ঘটনা হচ্ছে একটা লোক হঠাৎ করে 30,000 টাকা আমার দোকানে ফেলতে আসে। 30,000 টাকা ফেলতে আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি প্রথমেই বললাম আমি খারাপ ছেলে, আমি সবসময় তাদেরকে জিজ্ঞাসা করি দাদা এটা আপনি পরিচিত ব্যক্তিকে ফেলছেন তো? তখন সে বললো এটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। আমি বলি দেখুন দাদা, এইরকম করে যদি টাকা ফেলেন আর যদি ফ্রড হয়ে যায়, আমরা কিন্তু এর জন্য কোনোভাবে দায়ী থাকবো না। তাহলে আপনি ফেলার আগে আমার সাথে একটু করে কমপক্ষে শেয়ার করুন যে আপনার এই পরিবারের লোক না আপনার কোম্পানির লোক না কে, নাকি আপনার বাইক লেগে গেছে। তখন সে মেনেই গেল, যখন আমি বাইক ডাইরেক্ট ধরে ফেলেছি, তো তখন সে মেনেই গেল যে আমার একটা মারুতি লেগেছে, মারুতি বা ওই 4 চাকা লেগেছে। তো সেই 4 চাকাটা আসার জন্য যেই খরচা হবে সেই খরচাটা আমি পাঠাচ্ছি। অলরেডি 30,000 টাকা পাঠিয়ে দিয়েছি একটা সাইবার ক্যাফ থেকে, তার কাছে আর টাকা নেই, যার কারণে আবার আমার কাছে 30,000 টাকা পাঠাতে এসছে। তো পরের সঙ্গে সঙ্গে আমি বললাম দাদা এই যে 30,000 টাকা পাঠিয়েছেন অলরেডি আপনার 30,000 টাকা চলে গেছে, জলে ডুবে গেছে,
আর এই যে 30,000 পাঠাবেন এটাও ডুবে যাবে, মোটেই টাকা পাঠাবেন না, এটা হচ্ছে ফ্রড। আর এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কিন্তু কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এইটা বলার পরে সেও চমকে গেল, সে বলল আর এই ঘটনা কাউকে বলতে মানা করেছে। আমি বলি এইটা যে বলতে মানা করেছে মানেই তো ঘাপলা কেস। বলেছে বউকে পর্যন্ত বলবে না, কারণ কি বউকে বললে বউয়েদের একটু আমাদের মেয়েদের মাথা খুব ভালো চলে, ছেলেদের থেকে ভালো চলে, তো বউয়েরা তো বুঝিয়ে দেবে যে এটা ফ্রড হতে পারে, 2-4 জনকে বলো। তো সে বউকে পর্যন্ত না বলে 30,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আবার আমার কাছে 30,000 পাঠাতে এসে আমি কিন্তু সেটা রুকে দিলাম। এবং 3-4 দিন পরে আবার সেই দাদার সাথে দেখা হতে, সেই দাদা কিন্তু কাঁদতে কাঁদতে বলছে, দাদা রে তুই যদি না বলতিস আমি এই 30,000 টাকাও হারাতাম, সেই 30,000 টাকা তো গেলই। দুটো ঘটনা বললাম, এরকম আরো প্রচুর ঘটনা আছে। রিসেন্ট একটা ঘটনা শুনুন, একটা 4 চাকা 4 হুইলার গাড়ি, আর লোকটার বাড়ি হচ্ছে আপনার কাশ্মীর, সে হচ্ছে এতে কাজ করে, আপনার আর্মিতে কাজ করে লোকটা, সে এখন গাড়ি বিক্রি করেছে। তো একটা মৌলানা সাহেব, সে মৌলানা সাহেব আমার দোকানের রেগুলার কাস্টমার। তো সে এসে আমার দোকান দিয়ে প্রথম দিনে 3,000 টাকা মানি ট্রান্সফার করে। মানি ট্রান্সফার করার পরে আমি সেই দিন ছিলাম না, আমার ভাই ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করার পরের দিনে আবার এসে আমাকে বলে 9,000 টাকা ট্রান্সফার করতে। আমি সঙ্গে সঙ্গে 11,000 টাকা ট্রান্সফার করতে। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আপনি এই অ্যাকাউন্টে কি কালকে পাঠিয়েছিলেন, কারণ আমার তো ওখানে সেভ হয়ে আছে। তখন বললো হ্যাঁ পাঠিয়েছিলাম এই অ্যাকাউন্টেই। আমি বললাম লোকটাকে কি চেনেন? বললো না তুমি পাঠিয়ে দাও না, আমি চিনি। আমি বলি কি ব্যাপার, কি লেনদেন, কত দূরে বাড়ি? তখন সে একটু গোপন করতে চাইলেও তারপরে আমার বন্ধুত্বের খাতিরে সে কিন্তু বলে দিল যে আমি একটা 4 হুইলার পুরনো কিনছি, তো মানে যেটা আসার কস্ট সেটা দিচ্ছি। তো আমি বলি আসার কস্ট কালকে দিলেন, আজকে আবার দিতে হচ্ছে কেন? তখন সে বললো প্রথমে 3,000 টাকা দিয়ে বুক করেছিলাম, 3,000 টাকা দিয়ে বুক করে গাড়িটা আসতে ছিল আপনার বিহার থেকে। লোকটার বাড়ি হচ্ছে আপনার কোথায় বললাম, কাশ্মীর। লোকটা কাজ করে কলকাতা, থাকে বিহারে। ঘটনাটা বুঝুন কত বড় চক্কর। তো বিহার থেকে গাড়ি আসতে আসতে হঠাৎ করে নাকি বর্ধমানে আটকে যায়। তো ক্যান্ডিডেটকে বলা হয় যে গাড়ির জিপিএস ফেল হয়ে গেছে, জিপিএস ফেল হয়ে গেছে, আপনাকে ইমিডিয়েট 11,000 টাকা ভরতে হবে, তবে জিপিএস চালু হবে, তবে আপনার গাড়ি এগোবে। তো আমাদের লোকেরা তো জিপিএস কেন, এপিএসও বোঝে না, বিপিএলই বোঝে না, আর এপিএস কি বুঝবে। তো জিপিএস ফেল হয়ে গেছে। তো আমি তখন বললাম আপনি জিপিএস ফেল হয়েছে, ওকে বলুন যে জিপিএসটা কি। তখন সে বুঝিয়ে দিল ছেলেটাকে, ছেলেটা তারপরেও বুঝতে পারে না। আমি বলি এক কাজ করুন, আমাকে কল দেন। আমি কল করে বললাম দাদা জিপিএস কত বড় হয় জানেন? আচ্ছা জিপিএস কোথায় লাগে জানেন? জিপিএসে কি লোড হয় জানেন? জিপিএসের ট্রানজ্যাকশন আইডি হয় কি জানেন? লোকটা একেবারে হতভম্ব হয়ে গেল যে কে রে, কি জিপিএস এর ইঞ্জিনিয়ার? আমি বললাম দাদা আমি ইঞ্জিনিয়ার নয়, সে জিজ্ঞাসা করছে আমাকে। আমি বললাম দাদা আমি ইঞ্জিনিয়ার নয়, তবে জিপিএস এর কাজগুলো জানি। জিপিএস এর কাজ হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড ক্যাপচার করা, কোনো জায়গার এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করা। এতে ট্রানজ্যাকশনের কি আসলো? আচ্ছা গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেছে জিপিএস এর কারণে, গাড়িতে পেট্রোল থাকলেই চলবে। বলছে আপনি না টাকা পাঠালে কিন্তু আমাদের গাড়ি রিটার্ন যাবে। আমি বলি গাড়ি তো আপনার স্টপ হয়ে গেছে, মানে লক, আপনি যেহেতু সামনে আসতে পারবেন না, পেছনে কি করে আসবেন? ঘটনা বুঝুন। তার যদি জিপিএস গাড়ির লক হয়ে যায়, তাহলে গাড়িটা যেহেতু সামনে আসতে পারছে না, ক্যান্ডিডেটের বাড়ি পৌঁছাতে পারছে না, তাহলে পেছনে যাবে কি করে? আমি বললাম ওতে পেট্রোল ডালুন, আপনার গাড়ি চালু হয়ে যাবে। আর আপনি যেখানে আছেন ওখান থেকে ভিডিও কল করুন, আপনার গাড়ি সত্যি সত্যি বর্ধমানে আটকেছে কিনা ওটা আমরা ভেরিফাই করব। তখন বললো আমার কাছে ছোট ফোন আছে, শুনে নেন। কলি যুগে ছোট ফোন নিয়ে ঘুরছে, কত বড় মহাপুরুষ ভাবতে পারেন। বলছে আমার কাছে ছোট পাতি ফোন আছে দাদা, এতে ভিডিও কল হবে না। বাহ খুব ভালো, জিপিএস চালাচ্ছে আর এদিকে ভিডিও কল হবে না। আপনারা শুনে একটু হেসে নেন আর কেঁদে নেন। এদিকে জিপিএস চালাচ্ছে, জিপিএস কি সেই আমাদের হরেনে লাগিয়ে চালাচ্ছে নাকি? গাড়ির হরেনে লাগায় জিপিএস? জিপিএস তো কম্পিউটারে লাগায়, জিপিএস তো মোবাইলে লাগায়। সে বলতেছে জিপিএস চলছে এদিকে আর আমি পাতি ফোন ইউজ করি, তাহলে ভাবুন। তো এইভাবে আমি তারপর ছেলেটাকে বুদ্ধি দিলাম, আপনি কল করুন। আমি আর কল করলে ও তো আরো রেগে যাবে, 3,000 টাকাও রিটার্ন পাবেন না। আপনি কল করে বলুন আমি ইমিডিয়েট আপনার 11,000 নয় 22,000 টাকা নিয়ে আপনার স্পটে পৌঁছাচ্ছি। আমাদের এখান থেকে আপনার বর্ধমান হচ্ছে 3 ঘন্টা দূরত্ব।
3 ঘন্টা হাওড়া থেকে লাগবে। তো আমি বললাম 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো, এটা বলে দাও যে আমরা টাকা নিয়ে যাচ্ছি 11,000 নয়, এটা 22,000 ক্যাশে দেবো। তখন সে বললো না, ওটা অনলাইনই ট্রানজ্যাকশান করতে হবে। আর যেই বললো, আমি কিন্তু মৌলানা সাহেবটাকে আগে থাকতেই বলে রেখেছিলাম ও কিন্তু এটা বলবে অনলাইনেই করতে হবে, কারণ জিপিএসের ব্যাপার। তো তারপর আরও আমি ফোন করে কিছু ঝাড় দেওয়ার পরে লোকটা বুঝতে পেরে গেল। লোকটা বললো ঠিক আছে, তাহলে আমরা গাড়ি রিটার্ন নিয়ে চলে যাচ্ছি বলে লোকটা কিন্তু আবার গাড়ি রিটার্নও নিয়ে যায়নি, গাড়ি বারও করেনি। তারপরে আবার কি, আপনাদের বিশ্বাস নেওয়ার জন্য কোম্পানি কি করেছে, ডুপ্লিকেট একটা রসিদ বানিয়েছে ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টের। ট্রাভেল ট্রান্সপোর্টের রসিদ পর্যন্ত তাকে পাঠিয়ে দিয়েছে। এইসব দেখার পরে একটা সাধারণ লোকের মনের মধ্যে কি জাগতে পারে, যে সত্যি তাহলে পাঠিয়ে দিয়েছে। আসল নকল আমাদের লোকেরা চিনবে কি করে? আসল নকল তো চেনা সম্ভব নয়, যে সত্যি এই কোম্পানিটা আসল কি নকল, এত কিছু বোঝেই না। তো এইভাবে ওখানে একটা ফ্রড হলো, 3,000 টাকার কেস ফ্রড হয়ে গেল, এবং 11,000 টাকা থেকে আমি সেই কাস্টমারটাকে বাঁচালাম। এটা আমি করিনি, আমার মাধ্যমে হয়েছে, জাস্ট তাকে বুঝিয়ে দিতে সে বুঝে গেল। এবং পরবর্তীতে সেই লোকটা ভিডিও কল করেছিল, এবং যেই আইডেন্টিটি কার্ড, যেই ভোটার কার্ড, আধার কার্ড দিয়েছিল, কারোর সাথে কিন্তু কোনো কিছু ম্যাচ করেনি, এবং ফটোর সাথেও ম্যাচ করেনি। পরে লোকটা এসে আমাকে জানিয়ে গেল যে দাদা আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, মানে ওই বিষয়টা থেকে সতর্ক করে দিয়েছেন, এবং আমার 11,000 টাকা বেঁচে গেছে। এখনও সেই কাস্টমার আমার রেগুলার এখানে আসে। এটা একটা ঘটনা। আজকের ডেটে সকালবেলা আমি বাজার করতে গিয়েছিলাম, হঠাৎ একটা ফোন আসে আমার এক রিটেলার বন্ধুর। সেই বন্ধু আমাকে ফোন করে অনেক ঘটনা বিস্তারিত বলে, সেই রেকর্ডিংও আমার ফোনে আছে। তো ঘটনাটা এইরকম যে কোনো এক কোম্পানির সাথে হঠাৎ করে সে জয়েন করে। তো জয়েন করার পরে সেই কোম্পানি ভালো কমিশন দিতে থাকে, সেখানে কাজ শুরু হয়। তো কাজ মানি ট্রান্সফার, আপনার রিচার্জ, বিল পেমেন্ট, এইরকম মানি ট্রান্সফার, এই ধরনের কাজ ছিল। তো তার মধ্যে মানি ট্রান্সফার আর একটা কি সার্ভিস তার ইনঅ্যাক্টিভ ছিল। তো কোম্পানি বলে যে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স পাঠাবেন আর আমরা রিচার্জ করে পোর্টালে টাকা দিয়ে দেবো। এইভাবেই তার চলতে থাকে। কিছুদিন পর হঠাৎ করে বলে 20,000 টাকা যদি আপনি ভরেন তাহলে কিন্তু আপনার মানি ট্রান্সফার আর একটা কি সার্ভিস, সম্ভবত বিল পেমেন্ট, এই দুটো সার্ভিস আপনার অ্যাক্টিভ করে দেবো। বলতে এ এখন সাদা মনে কাদা নেই, সঙ্গে সঙ্গে 20,000 টাকা ভরে স্লিপ পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে কোম্পানি কি করলো দেখুন, কোম্পানি তার অ্যাকাউন্টে 20,000 টাকা ট্রান্সফার না করে 20,000 টাকা তো ঢুকবেই, তার সাথে সাথে ওই সার্ভিসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এটাই হচ্ছে বড় সুবর্ণ সুযোগ এবং বিশাল বড় অফার। তো 20,000 টাকা না ঢুকিয়ে কোম্পানি এত দয়ালু মহাভারত, সে করলো কি, তার অ্যাকাউন্টে 45,000 টাকা ঢুকিয়ে দিল। তাহলে ক টাকার বাম্পার অফার চলে এলো বন্ধুরা, এখানে 25,000 টাকা এক্সট্রা তার অ্যাকাউন্টে ঢুকে গেল। তো আমার এই বন্ধু কি করলো, ভাবলো ঢুকে গেছে, তাই তো কোম্পানি পরে ফোন করে এবার কাজ শুরু করেছে। 500 টাকার কাজ করার পর আর কোনো রকম কাজ করতে পারছে না আমার বন্ধু। কেন করতে পারছে না? কারণ হচ্ছে 500 টাকার পরে তার অ্যাকাউন্টটাকে লক করে দেওয়া হয়েছে। লক করে দিলে আমরা সাধারণত কোথায় কল করি দাদারা? আমরা করি কাস্টমার কেয়ারে কল। কাস্টমার কেয়ারে যখন কল করা হয় তখন তাকে বলা হয় যে আপনি আর 25,000 টাকা ভরুন, তবে আপনার এই লক খুলে যাবে। খুব বোঝার বিষয় দাদা, অনলাইনে যে আপনাকে অ্যামাউন্টগুলো দেখানো হয় সেই অ্যামাউন্টগুলো কিন্তু অ্যামাউন্ট নয়, ওটা একটা পয়েন্ট শো করানোর ব্যাপার থাকে। আপনার অনলাইনে যদি 20,000 টাকা ব্যালেন্স দেখায় আর আপনি যদি সেখানে দেখেন যে মনে করুন আপনার 10,000 টাকা মানি ট্রান্সফার করবেন, আর কোম্পানির মেন যে মালিক তার অ্যাকাউন্টে যদি আপনার 10,000 টাকা থাকে, 5,000 টাকা থাকে, আর আপনি 10,000 টাকা মানি ট্রান্সফার করতে যাচ্ছেন, তাহলে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল হবে না। যতক্ষণ না অ্যাডমিন প্যানেলে 10,000 টাকার উপরে ব্যালেন্স থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি 10,000 টাকা পাঠাতে পারবেন না। তো আমার এক বন্ধু আছে, নাম আমি বলছি না, সেই বন্ধু এই ভিডিও দেখবে। তো সেই বন্ধু আমাকে চ্যানেল পার্টনার আইডি দিয়েছিল। চ্যানেল পার্টনার আইডি এখনও আমার আছে। তো সেই বন্ধু চ্যানেল পার্টনার আইডি দেওয়ার পরে একদিন হঠাৎ করে আমার টাকা দেরি হচ্ছিল ক্রেডিট হতে। তো আমি বলার পরে সে বলল ক্রেডিট করে দেবো, কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কত টাকা ক্রেডিট করে দেবো? তো আমাকে একটা ম্যাজিক দেখালো। হঠাৎ করে আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ঢুকিয়ে দিল, ইচ্ছাকৃত, মানে আমাকে ওটা শেখাবার জন্যই করেছে, ও থেকে আমি অনেক শিক্ষাও পেয়েছি। তো সে হঠাৎ করে 1 লক্ষ টাকা ঢুকিয়ে দিল, বললো দেখো তো ব্যালেন্স চেক করে। আমি বললাম আমি তো ঢুকাতে বলেছি 600 টাকা, আপনি 1 লক্ষ টাকা ঢুকালেন কেন? বলছে এটা ঢুকিয়েছি তো, এবার কাজ করো। কাজ দেখলাম হচ্ছে না।
তারপরে বললো আবার দেখো তোমার ব্যালেন্স আমি সঙ্গে সঙ্গে জিরো করে দিলাম, বলে আবার সব ব্যালেন্স টেনে নিল, রিভার্স করে নিল। তাহলে এই যে টাকাটা দেখতে পাচ্ছেন, বলছে এটা হচ্ছে পয়েন্ট, এটা কোনো টাকা নয়। টাকা আমাদের অ্যাডমিন পোর্টালে যদি ওইটা পরিমাণ টাকা থাকে তবেই আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা পরবর্তীতে সে আমাকে ফোন করেছিল যে কিভাবে সমাধান করা যায়। তো আমি বললাম, সে এটাও বলেছে যে আমি কি আইনি পন্থা অবলম্বন করবো। আমি বললাম আইন তো মোদী সরকারের আইন, মোদী সরকারের আইন আপনাদের পক্ষে যাবে না। মোদী সরকার দিদি সরকার সব একই মুদ্রার এপিট উপিট, তাহলে দুটো সরকারই আমাদের নয়, জনগণের নয়, জনগণের পাশায় বাঁশ দেওয়া সরকার, তাহলে এরা আমাদের কোনো রকমভাবে উন্নতি করবে না, এটা আপনারা জেনে নেন। আর এই যে সমস্ত দপ্তর আছে, পুলিশ প্রশাসন, উকিল জজ ব্যারিস্টার, সব কিন্তু তাদের কেনা গোলাম দাস, কিছু সংখ্যক বাদে যারা কাজ করছে তাদের আমরা ফেসবুকে ভিডিও লাইভ আমরা দেখছি, তারা পথে নামছে, তাদের কথা বাদ দিলাম, বেশিরভাগ। তো বন্ধুরা এরপরে আমাকে দুপুরবেলা একজন ফোন করে, সেই বন্ধু ফোন করে বলে আইসিপি ডিজিটাল টেকনোলজির ব্যাপারে আইডি নেওয়ার জন্য। তখন সেও এই একই ঘটনা রিপিট করে যে আমি একটা কোম্পানিতে ঢুকেছিলাম, কোম্পানিতে আমি 1200 টাকা রিচার্জ করেছিলাম, মানে আমি টাকা লোড নিয়েছিলাম, কিন্তু 500 টাকা করার পরে আমার আইডি কিন্তু লক করে দেওয়া হয়। তো এই সমস্ত কোম্পানিতে কেন লোক ঢোকে প্রথম আপনাকে জানতে হবে। এই সমস্ত কোম্পানিতে এই জন্যই লোক ঢোকে যে আমি হয়তো বেশি ইনকাম করে ফেলবো, বেশি আর্ন করে ফেলবো, কিন্তু সে প্রতিষ্ঠিত কোনো কোম্পানিই নয়, কোনো রেজিস্টার্ড কোনো কোম্পানি নয়, তার কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু আমরা তাতে রেজিস্টার করে ফেলি এবং আমাদের পুরোপুরি টাকাটা লস হয়ে যায় এবং জলে পড়ে যায়। তাহলে এই সব কেস থেকে বাঁচতে হবে। আর একটা আমার বন্ধু আছে মৌলানা সাহেব, উনিও, তো ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। তো ওনার বাড়িতে গিয়ে বললো রহিম ভাই এটা দেখো তো কি ব্যাপার, এই মেসেজটা আসছে আর একজন ফোন করছে বারবার আমার ফোনপের কেওয়াইসি করার জন্য, পেটিএমের কেওয়াইসি করার জন্য, কি করা যায়। তো আমি সঙ্গে সঙ্গে বললাম মেসেজটা দেখি। মেসেজটা দেখে সঙ্গে সঙ্গে আমি বলে দিলাম এটা ফ্রড মেসেজ। বললো সে ফোন করলো, বললো আপনাকে একটা মেসেজ যাবে, একটা ওটিপি যাবে, এইগুলো করলে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো ঘটনা কি শুনুন আগে। ঘটনা হচ্ছে লোক ফোন করবে, আপনার ফোনপেতে কেওয়াইসি নেই দাদা, তাহলে আজকের মধ্যে আপনার কেওয়াইসি না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আপনি যদি করতে চান তাহলে আপনার মূল্যবান সময় আপনাকে দিতে হবে আমাদের, এবং ওই মূল্যবান সময় নিয়ে আমরা কি করব, আপনার কেওয়াইসিটা 2 থেকে 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ করে আপনার অ্যাকাউন্ট চালু করে দেবো। তো আপনি তো ভয়ে আছেন, তাহলে আমার তো মনে হচ্ছে এক্ষুনি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। দাদা কিভাবে করে দেওয়া যায়, দাদা একটু বলুন না। ব্যাস, তারা বুঝে গেল যে আপনি কতটা কাঁচা, কতটা পাকা, কতটা আধ পাকা সব বুঝতে পেরে গেছে। তো তাদের এবার কাজ কি, তারা বলবে এই ওটিপি যাবে, বলে ফোনপের ওটিপি নেবে। আচ্ছা, যদি ওটিপি আপনাকে এটাও বলে দেবে যে ওটিপি ফোটিপি আমরা নেবো না, আপনার বিশ্বাস অর্জন করার জন্য, কারণ প্রথমে আপনার বিশ্বাস অর্জন করতে হবে তাকে। বললো ওটিপি মোটেই আমাদের দেবেন না, বলে কি করলো, বললো আপনার ফোনপে বা গুগল পে নাম্বার বলুন, বলার পরে একটা রিকোয়েস্ট পাঠাবে। কি রিকোয়েস্ট পাঠাবে, 500 বা 1000 টাকা আপনার রিকোয়েস্ট পাঠাবে, বলবে ওটা অ্যাকসেপ্ট করুন, আপনার এক্ষুনি আপনার কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আরে ভাই রিকোয়েস্ট কি আসতেছে, 100, 500, 1000 কি বিষয় এটা, বলছে না ওটা করলেই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এবার যখনই আপনি ধরে ফেলবেন দাদা আপনি কি আমার সাথে চিটিং করছেন, হ্যাঁ আমি চিটিং করছি, এবার আপনি আপনার জন্ম থেকে আজ পর্যন্ত 2020 পর্যন্ত যত না গালাগালি শুনেছেন, আপনার কিন্তু তার থেকে 10-20 গুণে বেশি গালাগালি দেওয়া হবে। আর এই যারা চিটিং করে অনলাইনে, তারা এত গালাগালি জানে, ইবলিস শয়তান পৃথিবীতে অত গালাগালি জানে না। ইবলিস শয়তান মাঝে মাঝে ভাবে যে যারা অনলাইনে চিটার, যারা অফলাইনে চিটার, এরা তো গালাগালি শিখলো কি করে, এরা তো আমাকেও হার মানিয়ে দিয়েছে। আমি মানুষকে পথভ্রষ্ট করার জন্য গালাগালি দেয়, মানুষে বাদিয়ে দিই, কিন্তু সেই ইবলিস শয়তানকে আমাদের এই চিটাররা হারিয়ে দেবে। আপনি সারা জীবনে যত না গালাগালি শুনেছেন, আপনি যদি তাদেরকে ধরে ফেলেন যে দাদা আপনি আমার সাথে চিট করছেন, আপনি আমার সাথে ফ্রড করছেন, আপনি আমার টাকা ঝেড়ে দিচ্ছেন, ব্যাস আপনার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে এরা, এত বড় চিটার এরা। তো এইভাবে ফোনপের কেওয়াইসি, আমি পে নিয়ার বাইয়ের ডিস্ট্রিবিউটার, তা আমাকে কল করে বলতেছে দাদা আপনার পে নিয়ার বাইয়ের আপনার কেওয়াইসি করে দেবো। আমি তো জানি আমার কেওয়াইসি হয়ে গেছে, আমি লোকের কেওয়াইসি করে দিই, আমাকে বলছে আপনার আমি কেওয়াইসি করে দেবো।
তো আমি যখন বুঝতে পেরে গেলাম তখন তাকে আমি বিস্তারিত কথা বলতে বলতে শেষে বললাম আপনার আইডি নাম্বার বলুন, আপনি কোন অফিসার বলুন, কোথা থেকে বলছেন বলুন। যখনই সে বুঝতে পেরে গেছে এত তথ্য নেই কেন রে, তখনই সে গালাগালি শুরু করলো। পরে আবার ফোন করলাম, গালাগালি, মানে আপনি যখনই কল করবেন ওর পরে শুধু গালের যেন সেই ওপর থেকে বৃষ্টি ঝরতেছে, মানে গালাগালির মানে শেষ নেই আর। কেন? এইগুলো হচ্ছে ওরা যখন ধরা খেয়ে যায় তখন আর ওরা নিজেদের প্রেস্টিজ আত্মসম্মান বাঁচাবার জন্য গালাগালিটাই ওদেরকে শিখিয়ে রাখা হয়েছে, যাতে করে আপনি ওর বিরুদ্ধে না অ্যাকশন নেন। আর আপনার দিয়ে যদি কোনোভাবে টাকা একটা টাকাও ঝেড়ে দিয়েছে, সাপোজ 10,000 টাকা আপনার দিয়ে ঝেড়ে দিয়েছে, ওই মোবাইল নাম্বার কিন্তু আর 1 মিনিটের জন্য চালু থাকবে না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই সমস্ত ফ্রড কল থেকে বেঁচে থাকবেন। আর যাদের ঘন ঘন লটারি লাগতেছে ফোনেতে যে আপনি 10 লক্ষ টাকা জিতে গেছেন, এই সমস্ত থেকে বেঁচে থাকবেন। আর যাদের ঘন ঘন বাড়িতে টাওয়ার বসাবার জন্য প্ল্যানিং করতেছে যে দাদা আজকে টাওয়ার বসিয়ে দেবো বিকালের মধ্যে, আপনার সয়েল টেস্ট হয়ে যাবে, মাটি টেস্ট হয়ে যাবে, কিন্তু আপনি ভেস্ট হয়ে যাবেন দাদা। যত মাটি টেস্ট করবে আপনার বাড়িতে এসে টাওয়ার বসাবে বলে আপনি কিন্তু ভেস্ট হয়ে যাবেন, এটা মাথায় রাখতে হবে। আর আপনাকে যত ফোন করে বলবে যে আপনার কেওয়াইসি করে দেবো, আপনার উল্টে কেওয়াইসিটা আরও কেটেও যেতে পারে, কারণ ফ্রডের হাতে আপনার অ্যাকাউন্ট পড়ে যাবে। দাদা আপনার এটিএম বন্ধ হয়ে গেছে দাদা। হ্যাঁ দাদা এটিএমটা চালু করে দেবেন? আচ্ছা ঠিক আছে। তো আমি হঠাৎ করে একদিন ফোন করে বলছে দাদা আপনার এটিএম বন্ধ হয়ে গেছে। আমি বললাম এটিএম বন্ধ হয়ে গেছে দাদা, কী করতে হবে? আমি তো ছোটোখাটো বিজনেসম্যান, ছোট বুদ্ধি। আমি বলি দাদা কী করতে হবে? দাদা আপনি ওটি আপনার ওই যে এটিএম এ নাম্বার আছে ওটা বলে দেন। আমি বলে দিলাম। তো তারপরে আমি বলে দিলাম যে আমার এটিএম নাম্বার এটা। তারপর বললো সিভিভি নাম্বার বলে দাও, কার্ডের উল্টো দিকে 3টে নাম্বার লেখা থাকে, যেন ওটার বাবা খেলে। সঙ্গে সঙ্গে বলে দিলাম লে তোর বাবার নাম্বার নিয়ে নে। তারপরে বললো ঠিক আছে রেখে দেন, আপনার কার্ড চালু হয়ে গেছে। আমি বুঝতে পেরে গেলাম কেস ঘাপলা আছে। সঙ্গে সঙ্গে আবার রিপিট কল, হ্যাঁ দাদা আমার এটিএমটা কি হলো দাদা, চালু হয়নি কেন? দাদা আপনার তো চালু করে দিয়েছি। আরে চালু করে দিয়েছেন আপনি এটিএম, কোনো মেসেজ আসলো না? দাদা আমি বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরে গেছেন? দাদা আপনি চালাক ছেলে, আমি বুঝতে পেরে গেছি। বুঝতে পারলেন? আমি বলি চালাক ছেলে বুঝতে পেরে গেছি মানে? বলে আপনি যখন এটিএম নাম্বার বলেছেন না, উল্টো পাল্টা যখন প্রথমেই 4টে বলেছেন তারপরে বাকিগুলো বলেছেন, আমি যদি না বলে দিই আমি ফ্রড আপনার কাছে প্রমাণিত হয়ে যাব। কিন্তু আপনার থেকে বাঁচার জন্য আমি প্রথমেই সব জেনে নিয়ে কেটে দিলাম, কারণ এটিএম নাম্বার ম্যাচ করে না। কিন্তু তারা এইভাবে গা বাঁচিয়ে নিল। তারপরে তারা কি বললো, আমি তখন বললাম যে আপনাদের ব্যবসা এরকম কদিন চলছে? তখন সে বলছে আমাদের ব্যবসা এরকম প্রচুর দিন চলছে, যা মারবো আমার 50-50, আপনার 50-50, মানে আপনি যদি আমাদের সাথে কাজ করেন 50-50 দেবে। এইভাবে মানে কথাবার্তা, যে আমাদের টাকা কেটে নিয়ে আমাদের অ্যাকাউন্ট থেকে সাপোজ 10,000 টাকা মারলো, যারা এই চ্যানেল পার্টনারের সাথে জড়িত আছে তারা এমনও দাবি করেছে যে আমাদের সাথে পুলিশ প্রশাসন জড়িত আছে, তারা এমনও দাবি করেছে যে আমার সাথে ব্যাংকের ম্যানেজাররাও জড়িত আছে, কারণ আমরা নাম্বার কালেক্ট করি ম্যানেজারের মাধ্যমে এবং আমরা সহযোগিতা পাই পুলিশের, কারণ আমাদেরকে যদি পুলিশের হাতে ধরিয়ে দেয় আমরা ওদের মাধ্যমেই বাঁচতে পারি। এর কারণে আমরা তাদেরকেও 50% টাকা দিয়ে দিই, যার কারণে আমাদের কোনো ভয় নেই, আমাদের সাথে জয়েন হয়ে যান। কিন্তু বন্ধুরা এই সমস্ত ফ্রড থেকে বেঁচে থাকবেন এবং আপনাদেরকেও অনেকে অফার দেবে এই সমস্ত নোংরা কাজ করার জন্য। আপনারা সব সময় সাবধানতা অবলম্বন করবেন এবং যত রকমের অফার আসবে, আপনার ফোনে যদি কোনো অফার আছে, দাদা লোন এসে গেছে, আপনাকে একটা চেক সাইন করে দিয়ে দিতে হবে, আপনার 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা আপনার লোন 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই ধরনের ফ্রড থেকে বেঁচে থাকবেন, কারণ আপনার ওই একটা চেকের জন্যই আপনার অ্যাকাউন্ট পুরো নীল হয়ে যেতে পারে। আপনার একটা চেকের জন্য আপনার 10 লক্ষ টাকা বেরিয়ে যেতে পারে, কারণ একটা চেকে যদি 10 লক্ষ লিখে দেওয়া হয়, সেই 10 লক্ষ টাকা অ্যামাউন্টটি যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেটা কিন্তু ডেবিট হয়ে যাবে। তাহলে আপনাকে অবশ্যই ওই সমস্ত অফার থেকে দূরে থাকতে হবে। অফার 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 বর্জন করুন। আপনি সঠিক কোম্পানি বাছুন, সঠিক কোম্পানির আন্ডারে কাজ করুন, সঠিক লোকের দিয়ে লোন নিন, সঠিক আগে লোক নির্বাচন করা শিখুন, যে কোন লোক সঠিক কোন লোক বেঠিক এগুলো আমাদেরকে জানতে হবে। আর না জেনে যদি আমরা ডাইরেক্ট কোনো লোককে বিশ্বাস করে নিয়েছি আমাদের গেল।
তো এইভাবে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের প্রতিনিয়ত আমাদের সমাজে দুর্নীতি হচ্ছে। এর জন্য প্রশাসন কোনোভাবে সহযোগিতা আমাদের করবে না। তাহলে আমাদের সহযোগিতা নিজেদেরকে সতর্ক করে নিলেই কিন্তু এটা আমাদের আত্মরক্ষা হয়ে যাবে। আমাদের আত্মরক্ষার জন্য প্রশাসন এগিয়ে আসবে না, এটা আমরা জেনে গেছি। তাহলে আমাদের আত্মরক্ষা আমাদের নিজেদেরকে করতে হবে। যখনই কল আসবে, দাদা ক্রেডিট কার্ড দেবো, দাদা ডেবিট কার্ড দেবো, দাদা এটিএম কার্ড দেবো, দাদা পেটিএম কার্ড দেবো, যত রকমের কার্ড আছে আর কার্ড আছে, কোনো কার্ড নেওয়া যাবে না। সবই হচ্ছে দাদা চেলা কার্ড। চেলা কার্ড দিয়ে কি হয় আপনারা জানেন। তাহলে চেলা কার্ড বর্জন করুন, কোনো রকম কার্ড নেবেন না, কোনো রকম টাওয়ার বসাবেন না, তাহলে টাওয়ার ঘা কিন্তু শরীরে হয়ে যাবে। টাওয়ার বসানো মানেই ঘা শুরু। তাহলে আপনার ঘা টাওয়ার থেকে আসছে, আপনার ঘা ক্রেডিট কার্ড থেকে আসছে। মোটামুটি সমস্ত কিছু ত্যাগ করে দেন। আর যখনই কোনো এইরকম প্রতারণামূলক কল আসবে, সেই কলটা নেটে ভাইরাল করে দেবেন যে এই সমস্ত কলগুলো ফ্রড কল। এবং আপনাদের সাথে যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা যদি পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের কোনো ভিডিও থাকলে, কেউ যদি ফ্রড করে থাকে, সেই ভিডিওর ফুটেজ আমাকে পাঠাবেন। যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এই কোম্পানিটার, সেভাবে এই ফুটেজ আমরা কিন্তু ভাইরাল করব এবং মানুষকে সতর্ক করে দেবো। কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানি এই সমস্ত অ্যাড্রেস থেকে অন্যায়ভাবে কাজ করছে, প্রশাসন কোনোভাবে স্টেপ নিচ্ছে না। আমাদেরকেই নিতে হবে, আমাদেরকে অনলাইনে মানুষদের সতর্ক করতে হবে। তো আপনাদের যাদের ফুটেজ আছে আপনারা পাঠাবেন, কারণ এতে লজ্জার কিছু নেই। আপনি যে ঠকেছেন মানে আপনি অনেক চালাক হয়েছেন। আমার জীবনে এইটাই লাস্ট ঠকা হয়েছিল। এই যে আমার 3,500 টাকা এরা করে দিয়েছিল, আত্মসাৎ করে দিয়েছিল। এ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। আপনারা ভাবছেন হয়তো আমি ঠকে গেছি, এ থেকে শিক্ষা পাইনি। এই চিন্তা ভাবনা, এই ধারণা ভুল। এই থেকে আমি অনেক অনেক বেশি শিখতে পেরেছি। যত মানুষ ঠকবে তত মানুষ শিখবে। আপনিও ঠকেছেন, আপনিও শিখেছেন, আপনি আর কখনো জীবনে ঠকবেন না, এই সিদ্ধান্ত নিয়ে নেন। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন যে চোর এই প্রোডাক্ট চুরি করেছে তার কাছে অবধি পৌঁছে যায়। এবং প্রশাসনেও যেন পৌঁছে যায় যে তারা যে এই কাজগুলোকে নেগলেক্ট করার জন্য আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে নয়ছয় হয়ে যাচ্ছে। এ থেকে বাঁচার জন্য ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।